Welcome all students, viewers, guardians. At first take my salam. Assalamu alaikum. Today's my class addressing myself Abdul Mannan, lecturer, head and coordinator SRM department, Trohijia Business Management Institute, Pekwa, Cox's Bazar. Today's my class 5 steps. First steps, number 1, subject SRM, topic functions of SRM. Today's class asks, নিশ্চয়ই তোমরা জানো আমার ক্লাসের মধ্যে কোয়েশ্চেন অ্যান্ড আস্ক থাকে, ঠিক আজকে আস্ক পারবে। নাম্বার 1, মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কাজ কি। নাম্বার 2, ফাংশনস অফ এসআরএম কে কয় ভাগে পড়ানো হচ্ছে। টুডেজ ইউ আস্ক, নিজেদেরকে আস্ক করো, আশা করি বুঝতে পারবে। নাম্বার 1, টপিক ফাংশন অফ এসআরএম। Point 1, managerial functions. 2, operating functions. এক্ষেত্রে তোমরা একটা জিনিস বলবে না, সেটা হলো আমার নিজস্ব ইউটিউব চ্যানেল মান্নান জুলাক। এই চ্যানেলে তোমরা দেখবে ভিডিওটা, আর ফেসবুকে যখন দেওয়া হয় ওখানে উপরে তোমরা ক্লিক করলে তোমরা আশা করি ভিডিওটা দেখতে পারবে। এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং দেখবে। নাম্বার 2, প্রিভিয়াস ক্লাস কোয়েশ্চনস। এটা হলো গত ক্লাসে কিছু কোয়েশ্চন ছিল, আশা করি তোমরা উত্তর দিতে পেরেছ। ঠিক আজকে আবার কোয়েশ্চনে আমি আসলাম। প্রিভিয়াস ক্লাস কোয়েশ্চনস। নাম্বার 1, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মূল কাজ কি। গত ক্লাসে এটা বলা হয়েছে, আজকে তোমরা এটার অ্যান্সারটা লিখবে। নাম্বার 2, ব্যবহারিক পরীক্ষা কয়টি। গত ক্লাসে ব্যবহারিক পরীক্ষার সংখ্যাটা দেখানো হয়েছিল। আমাদের বোর্ডের নিয়ম অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা উত্তরটা বললাম না, আবার রেখে দিলাম। যা সাধারণ কলেজের সাথে, বিশেষ করে ঢাকা বোর্ড, চিটাগং বোর্ড, রাজশাহী বোর্ড, খুলনা বোর্ড, এদের সাথে আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিফারেন্স রয়েছে মান বন্টনের ক্ষেত্রে, সিস্টেমগত কারণে। নাম্বার 3, তোমার কলেজ নাম। কোয়েশ্চন বের করো, তোমার কলেজ নাম, বোর্ড নাম, টিচার নাম, স্পেশালাইজেশন ও বিষয়ের নাম এবং বিষয়ের কোড, সাবজেক্ট কোড, এগুলা তোমরা খাতায় লিখে ফেলো। নাম্বার 3, আপকামিং ক্লাস, টপিক এইচআরএম প্রসেস। অর্থাৎ আমি আগামী ক্লাস যেটা নিব সেটা হলো টপিক এইচআরএম প্রসেসের উপরে নিব। নাম্বার 4, বোর্ড ফাইনাল পরীক্ষা এর প্রশ্নের রূপরেখা। তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম মানবর্ণটা একটু ক্লিয়ার করে দেখানো হবে, আজকে সেটা দেখাচ্ছি। বোর্ড ফাইনাল পরীক্ষা প্রশ্নের রূপরেখা। প্রতি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে সর্বমোট 8টি প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন হবে, 4টার উত্তর দিতে হবে, 5 নাম্বার করে 20 নাম্বার। খ বিভাগ, প্রতি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে সর্বমোট 8টি প্রশ্ন থাকবে, রচনামূলক প্রশ্ন, 4টির উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 10, 40 নাম্বার। তাহলে বোর্ড ফাইনাল পরীক্ষার নাম্বার হবে 60 নাম্বার। স্টেপ 5, ব্যবহারিক পরীক্ষা। নাম্বার 1, চাকরির আবেদনপত্র তৈরি অথবা জীবন বৃত্তান্ত তৈরি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করা। ব্যবহারিকের মধ্যে তোমাদের এই কাজটা করতে হবে, আমি শিখাবো তোমাদেরকে 10 নাম্বার। নাম্বার 2, অফিসিয়াল পত্র তৈরি করা অথবা মিটিং এর কার্য বিবরণী তৈরি করা, 10 নাম্বার। নাম্বার 3,
ইনপুট ও আউটপুট ডিভাইস অ্যাসেম্বল করা ও ব্যবহার করা 10 নাম্বার। নাম্বার 4 HRM এর অ্যাসাইনমেন্ট তৈরি ও উপস্থাপনা করা 10 নাম্বার। 5 মৌখিক পরীক্ষা 10 নাম্বার। তাহলে দাঁড়ালো কত? ব্যবহারিক পরীক্ষার নাম্বার হলো 50। এই জন্য তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসে মানবন্টনটা একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, প্রয়োজনে তোমরা আজকে আবার রিভিউ করবে। এখন আমি পড়ার এখানে চলে যাচ্ছি। টপিক 1 আজকের টপিক। প্রথমে বলা হয়েছে ম্যানেজারিয়াল ফাংশন। ম্যানেজারিয়াল অর্থ বোঝানো হচ্ছে পরিচালনা, আর আমরা যদি অন্যভাবে বলি তাহলে বোঝা যাচ্ছে শাসন। আবার যদি অন্য আরেক দিকে শব্দটা ব্যবহার হয় সেটা হলো ম্যানেজারিয়াল মানে হলো প্রধানত। তাহলে প্রথম এখানে আমি পয়েন্টগুলো বলে দিই। ম্যানেজারিয়াল ফাংশনস পয়েন্ট হলো প্ল্যানিং, বাংলা পরিকল্পনা, অর্গানাইজিং নির্মাতা, স্টাফিং অথবা রিক্রুটিং এটার বাংলা হলো কর্মী সংগ্রহ। এরপরের পয়েন্ট হলো ডিরেকশন, এটার বাংলা হচ্ছে পরিচালনা, উপদেশ অথবা নির্দেশ, যেখানে যেভাবে ব্যবহার হয়। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী ব্যবহার করব, সাবজেক্ট অনুযায়ী। কন্ট্রোলিং অর্থাৎ নিয়ন্ত্রণ বা নিয়ামক। তাহলে ফাংশনের একটা কার্যাবলী শেষ, দ্বিতীয় কার্যাবলী হলো অপারেটিং ফাংশনস, এটার বাংলা হলো সক্রিয় বা ক্রিয়াশীল। এটার মধ্যে বাক্য হলো প্রকিউরমেন্ট অথবা কালেকশন। পরের পয়েন্ট হলো ডেভেলপমেন্ট, বাংলা হলো উন্নয়ন। এর পরের পয়েন্ট হলো কম্পেনসেশন, ক্ষতিপূরণ প্রদান। পরের পয়েন্ট হলো মেইনটেনেন্স, সংরক্ষণ সংক্রান্ত। এর পরের পয়েন্ট হলো মোটিভেশন, প্রেরণা বা প্রণোদনামূলক। এর পরের পয়েন্ট হলো ইন্টিগ্রেশন, বিভিন্ন উপাদানের একীকরণ। তাহলে আমরা ম্যানেজারিয়াল ফাংশনের এখন প্রশ্নের মধ্যে যাই। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন মানব সম্পদ গঠন করে এদের যথাযথভাবে দায়িত্ব সম্পাদনের উপযোগী সঠিক পরিচালনা ও এর কাম্য ব্যবহার নিশ্চিত করাই মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কাজ। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কাজ কি বলা হয়েছে? আবারও দেখো, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন মানব সম্পদ গঠন করে এদের যথাযথভাবে দায়িত্ব সম্পাদনের উপযোগী সঠিক পরিচালনা ও এর কাম্য ব্যবহার নিশ্চিত করাই মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কাজ। এই লক্ষ্যে মানব সম্পদ ব্যবস্থাপনাকে দক্ষ কর্মী সংগ্রহ, বাছাই ও নিয়োগ দান, কর্মীদের দক্ষতার উন্নয়ন ঘটানো, কর্মীদের কাজের প্রতি প্রেরণা সৃষ্টির লক্ষ্যে যথেষ্ট প্রণোদনা দান, কর্মীদের সংরক্ষণ তথা প্রতিষ্ঠানের ধরে রাখার লক্ষ্যে বিবিধ কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ সহ উন্নত কার্য পরিবেশ সৃষ্টি করা সম্পর্কিত নানাবিধ কার্যাদি সম্পাদন করতে হয়। তাহলে প্ল্যানিং অর্থাৎ হিউম্যান রিসোর্স প্ল্যানিং, মানব সম্পদ পরিকল্পনা। এই পয়েন্টের নাম হলো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ মানব সম্পদের চাহিদা নিরূপণের প্রক্রিয়াকে মানব সম্পদ পরিকল্পনা বলা হয়। মানব সম্পদ পরিকল্পনা ব্যবস্থাপনাকে উপযুক্ত পদে উপযুক্ত সময়ে উপযুক্ত লোক নিয়োগে সাহায্য করে। এর ফলে ফলপ্রসূ উপায়ে ও দক্ষতার সাথে কার্য সম্পাদন করে প্রতিষ্ঠানের সার্বিক উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয়। নাম্বার 2 অর্গানাইজিং অর্থাৎ প্রতিষ্ঠানের স্নায়ুতন্ত্র হিসাবে কাজ করে, নার্ভ সেন্টার অফ দ্য অর্গানাইজেশন।
মানব সম্পদকে প্রতিষ্ঠানের স্নায়ুতন্ত্র হিসেবে আখ্যায়িত করা যায়, কারণ মানবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া প্রক্রিয়ার জন্য যেমন সুস্থ ও সক্রিয় স্নায়ুতন্ত্র প্রয়োজন, তেমনি সংগঠনের প্রতিটি বিভাগের সঠিক ও কার্যকর কার্যপ্রক্রিয়া অক্ষুণ্ণ রাখার জন্য মানব সম্পদ ব্যবস্থাপনার ভূমিকা অপরিহার্য। স্টাফিং অর্থাৎ রিক্রুটিং, কর্মী সংগ্রহ। সংগঠন কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানের কর্মীর চাহিদা পূরণ করে সৃষ্ট ও শূন্য পদে সম্ভাব্য কর্মীকে আকৃষ্ট করে আবেদনে আগ্রহী করে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকে কর্মী সংগ্রহ বলে। প্রতিষ্ঠানে কর্মীর চাহিদা মোতাবেক কর্মীর উৎস খুঁজে বের করে প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের চাকুরি লাভে আগ্রহী করে তোলার প্রক্রিয়া হচ্ছে কর্মী সংগ্রহ। মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মী সংগ্রহের বিভিন্ন উৎস সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় সংখ্যক কর্মী সংগ্রহের লক্ষ্যে বিভিন্ন উৎসের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। কর্মী সংগ্রহের উৎস মূলত দুটি, যথা অভ্যন্তরীণ উৎস যেমন পদোন্নতি, বদলি, খণ্ডকালীন ও অস্থায়ী কর্মী, কর্মীদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ, শ্রমিক সংঘের সুপারিশ ইত্যাদি, এবং খ বাহ্যিক উৎস যেমন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস অর্থাৎ চাকরি নিয়োগ কেন্দ্র, পেশাগত ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান, নিয়োগ প্রতিনিধি, কলেজ, বিশ্ববিদ্যালয়, পত্র পত্রিকা ও ম্যাগাজিনে বিজ্ঞাপন, চাকরি সন্ধানী ব্যক্তি, প্রাক্তন ও অবসরপ্রাপ্ত কর্মী, অনাহুত আবেদনপত্র, মেধা শিকার ইত্যাদি। তাহলে স্টাফিং এর পরে রয়েছে ডিরেকশন। ডিরেকশন অর্থ হলো পরিচালনা বা উপদেশ নির্দেশ। এর পরের পয়েন্ট হলো কন্ট্রোলিং। কন্ট্রোলিং অর্থ হলো নিয়ন্ত্রণ বা নিয়ামক। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মীর কাজের দক্ষতা ও মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানের জনশক্তির কাম্য ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক শ্রম খরচ হ্রাস করে উৎপাদন ব্যয় কমিয়ে আনতে সাহায্য করে। তদুপরি উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমেও শ্রম খরচ হ্রাস করা সম্ভব হয়। ফলে সার্বিকভাবে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং কম মূল্যে সেবা ও পণ্য সরবরাহ করা সম্ভব হয়। এরপরে হলো অপারেটিং ফাংশন। প্রকিউরমেন্ট অথবা কালেকশন। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সঠিক পদে সঠিক ব্যক্তি নিয়োগকল্পে যথোপযুক্ত কর্মী সংগ্রহ, বাছাই ও নিয়োগ করা মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। প্রতিষ্ঠানের উৎপাদন, ক্রয় বিক্রয় ও বিপণন প্রভৃতি কার্যাদি দক্ষ কর্মী বাহিনীর উপর বহুলাংশে নির্ভরশীল। তাই প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন কর্মী নির্বাচন ও নিয়োগ প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য। মানব সম্পদ ব্যবস্থাপনার সঠিক কর্মী নীতি ও নিয়োগ বিধি প্রণয়ন করে সুযোগ্য কর্মী নির্বাচন করে থাকে। ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়ন মানব সম্পদের কার্যাবলী। ডেভেলপমেন্ট ফাংশন প্রতিষ্ঠানের পরিবর্তনশীলতা, নতুন নতুন কার্যপদ্ধতি ও ব্যবহার প্রযুক্তি এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কর্মীর জ্ঞান ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক। কর্মী সংগ্রহ সংক্রান্ত কার্যবিধি সম্পাদনের পরপরেই মানব সম্পদ ব্যবস্থাপনাকে কর্মী উন্নয়ন সংক্রান্ত কার্যাবলী সম্পাদনের পদক্ষেপ গ্রহণ করতে হয়। কর্মীর কার্যদক্ষতার উন্নয়ন ও মনোভাবের পরিবর্তন সাধন করে কর্মে আত্মনিয়োগের লক্ষ্যে মানব সম্পদ ব্যবস্থাপনাকে ব্যাপক কর্মী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হয়।
নির্বাহীর বিভিন্ন প্রকারের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা উন্নয়নের পদক্ষেপ নিতে হয় এবং সর্বোপরি কর্মীদের ক্যারিয়ার উন্নয়নের প্রয়োজনীয়তা প্রচেষ্টা গ্রহণ করতে হয়। পরের পয়েন্ট হলো কম্পেনসেশন, ক্ষতিপূরণ প্রদান। কর্মীরা কাজের বিনিময়ে পুরস্কার পায়। এরও পুরস্কার বেতন ও মজুরির আকারে প্রদান করা হয়ে থাকে। কর্মীরা কাজের বিনিময়ে পুরস্কার পায়। এরও পুরস্কার বেতন ও মজুরি আকারে প্রদান করা হয়ে থাকে। কর্মীর কাজের বিনিময়ে তার দৈহিক ও মানসিক শক্তির ক্ষতিপূরণ বা পুরস্কার প্রদানকে মানব সম্পদ ব্যবস্থাপনায় ক্ষতিপূরণ বা কম্পেনসেশন বলে। অর্থাৎ প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনে কর্মীর কাজ বা প্রচেষ্টা বা অবদানের স্বীকৃতি স্বরূপ কর্মীকে ন্যায্য ও যথাযথ পুরস্কৃতকরণের ব্যবস্থাকে ক্ষতিপূরণ বলে। এইরূপ ক্ষতিপূরণ বেতন ভাতা, মজুরি, কমিশন, বোনাস, মুনাফার অংশ এবং অন্যান্য আর্থিক সুবিধা যেমন উৎসব ভাতা, ছুটি ভাতা, যাতায়াত ও বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ইত্যাদি আকারে দেয়া হয়ে থাকে। উপযুক্ত ও ন্যায্য ক্ষতিপূরণ বা বেতন ও মজুরি কাঠামো কর্মীর কাজে প্রেরণা যোগায়, কর্মীকে কাজের প্রতি আগ্রহী করে তোলে এবং প্রতিষ্ঠানকে টিকে থাকার জন্য আকৃষ্ট করে। এক্ষেত্রে R.W. গ্রিফিন বলেছেন, compensation is the financial remuneration given by the organization of its employee in exchange for their work। অর্থাৎ কাজের বিনিময়ে কর্মীদের প্রতিষ্ঠান প্রদত্ত আর্থিক পারিশ্রমিককে ক্ষতিপূরণ বা কম্পেনসেশন বলে। পরের পয়েন্ট হলো মেইনটেনেন্স, সংরক্ষণ সংক্রান্ত, অর্থাৎ মানব সম্পদের সংরক্ষণ সংক্রান্ত কার্যাবলী। প্রতিষ্ঠানের প্রতি কর্মীকে আগ্রহী ও প্রতিশ্রুতিশীল করে তোলার লক্ষ্যে কর্মীদের উপযোগী কার্য পরিবেশ প্রদান সম্পর্কিত বিষয়াদির সাথে সংরক্ষণ কার্যাবলী সম্পৃক্ত। প্রতিশ্রুতিশীল ও দক্ষতা সম্পন্ন কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখার কার্যকরী পরিবেশ সৃষ্টি করা মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য ক, কর্মীর সার্বিক নিরাপত্তা বিধান, খ, স্বাস্থ্যসম্মত কার্য পরিবেশ সৃষ্টি এবং গ, সন্তোষজনক শ্রম সম্পর্কে প্রতিষ্ঠা করতে হবে। এইসব কার্যক্রমের ফলপ্রসূ সম্পাদন প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল কর্মীদের প্রতিষ্ঠানে টিকিয়ে রাখতে সহায়ক হবে এবং কর্মীর কার্য সন্তুষ্টি অর্জন করে উৎপাদনশীলতা বজায় রাখতে সাহায্য করবে। দশ, মোটিভেশন, মানব সম্পদ প্রেরণা বা প্রণোদনামূলক কার্যাবলী। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কর্মীদের কার্য সম্পাদনে উৎসাহিত, প্ররোচিত ও অনুপ্রাণিত করে তোলার প্রক্রিয়াকে প্রেরণা বলে। তাহলে প্রেরণা বলতে কি বোঝানো হয়েছে? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কর্মীদের কার্য সম্পাদনে উৎসাহিত, প্ররোচিত ও অনুপ্রাণিত করে তোলার প্রক্রিয়াকে প্রেরণা বলে। প্রেরণা কর্মীর কাজে স্বতঃস্ফূর্তভাবে আত্মনিয়োগের সহায়ক। কাজের প্রতি কর্মীর আগ্রহ বা ইচ্ছাকে জাগ্রত করাই প্রেরণার লক্ষ্য। তাই মানব সম্পদ ব্যবস্থাপনাকে যথাযথ প্রেরণা প্রক্রিয়া অবলম্বন করে কর্মীদের কার্যে স্বতঃস্ফূর্ত আত্মনিয়োগের আগ্রহ ও ইচ্ছা এবং প্রচেষ্টা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে মনীষীরা বলেছেন, ডিকেন অ্যান্ড এস.পি. রবিন্স এর ভাষায়, মোটিভেশন ইজ দি উইলিংনেস টু ডু সামথিং অ্যান্ড ইজ কন্ডিশনড বাই দিস অ্যাকশন অ্যাবিলিটি টু স্যাটিসফাই সাম নিড ফর দি ইন্ডিভিজুয়াল। অর্থাৎ প্রেরণা হচ্ছে কোনো কিছু করার ইচ্ছা বা আগ্রহ যা কতিপয় ব্যক্তিগত চাহিদা পূরণের সামর্থ্যকে প্রচেষ্টার দ্বারা পরিপূর্ণ করা হয়। আমি আবারও রিপিট করতেছি, প্রেরণা হচ্ছে কোনো কিছু করার ইচ্ছা বা আগ্রহ যা কতিপয় ব্যক্তিগত চাহিদা পূরণের সামর্থ্যকে প্রচেষ্টার দ্বারা পরিপূর্ণ করা হয়। তাহলে তোমাদেরকে বই, আবারও আমি বলি, বই কেনার ক্ষেত্রে সাজেস্ট করতে পারি, সেটা হলো গত ক্লাসে বলেছিলাম কমার্স পাবলিকেশনটা। আমি আজকে যে বই থেকে পড়াইছি সেটা হলো জ্ঞান বিকাশ পাবলিকেশন
প্রফেসর এ কে চৌধুরীর। এই বইটা ভালো, তোমরা কিনতে পারো। অর্থাৎ তোমাদের কলেজ লেভেলে বেশ কয়েকটা বই কিনতে হবে। একটা বই গাইড দিয়ে তো প্রশ্নই আসে না, সাহিত্য বই একটা দুটা দিয়েও হয় না, মিনিমাম তোমাকে দুটা রাখতে হবে, একাধিক বই রাখতে হবে। আর যারা একটু ভালো করে পড়তে চাও, নোট করে পড়তে চাও, তাদের অবশ্যই 3টা করে নিতে হবে। তাহলে আমি তোমাদেরকে আজকে আবারও বলি, ইউটিউব চ্যানেল মান্নান জোলেক, এটা সাবস্ক্রাইব করবে এবং তোমরা ভিডিও দেখবে। আগামী বৃহস্পতিবার আমি আবার এই ক্লাসটি নিব। আশা করি তোমরা বুঝেছো। তোমরা যদি না বুঝে থাকো কমেন্টস করবে, রিপ্লাই পাবে। স্টে হোম, স্টে সেফ। আমরা সামাজিক দূরত্ব না, শারীরিক দূরত্ব বজায় রাখবো। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।